সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজার অবস্থা এখনো সংকটাপন্ন। হামলাকারী সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। খাদিজার ওপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। খাদিজার ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিএনপির মানববন্ধন। সরকারের মদদেই দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, মন্তব্য নেতাদের। দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে নান্দনিকতা। ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবং শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা, রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। অস্ত্রোপচারের পর 2 দিন পেরিয়ে গেলেও এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংসতার শিকার খাদিজা বেগমের। রাজধানীর স্কয়ার হাসপাতালে মঙ্গলবার বিকেলে অস্ত্রোপচার শেষে এখনো লাইফ সাপোর্টে আছেন তিনি। চিকিৎসকদের পক্ষ থেকেও বৃহস্পতিবার কিছুই জানানো হয়নি। এদিকে অপরাধীর দ্রুত বিচারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যতই সময় গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা, কেননা পুরো দেশ অপেক্ষায় খাদিজার মৃত্যুশয্যা থেকে ফিরে আসার খবরটি পেতে। যদিও অস্ত্রোপচার শেষে চিকিৎসকদের দেওয়া 72 ঘণ্টা পেরুতে এখনো বাকি অনেকটা সময়। মেয়ে খাদিজার উপর হামলার খবর শুনে বিদেশ থেকে দেশে ফিরেছেন বাবা মাসুক মিয়া ও বড় ভাই শাহিন আহমেদ। খাদিজাকে দেখতে হাসপাতালে আসেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। হামলাকারী ছাত্রলীগ নেতাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। দুনিয়াতে এই বদরুল নামে, এই কলঙ্ক নামে যখন আর দুনিয়াতে না আসে, আর আমার এই বিচারটা দ্রুত টার্মিনালে বিচারটা যখন আমার হয়, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা এখনো হোপফুল, ঠিক আছে, তো কালকে আশা করি কোন একটা রেজাল্ট পাবো। এখনো কন্ডিশন অপারেশনের পর যেরকম ছিল স্টেবলই। যে নরপশু তার প্রতি আক্রমণ করেছে সে সরকারের কাছে ধরা আছে, তার যাতে সুবিচার হয়। দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী। ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, শান্তি শৃঙ্খলার যে অবস্থা, এটা তো আমরা দেখতে পাচ্ছি ডেইলি, রোজ খবরের কাগজ খুললেই দেখা যায় যে কি ধরনের অবস্থা যাচ্ছে, এটা মানে অধোগতি হচ্ছে। এই ইন্ডিভিজুয়াল ঘটনা, এটা কোনো এইটার দিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এমন কোনো প্রশ্ন আসে না। আমরা প্রথমত চাই মেয়েটার সুচিকিৎসা পাক এবং সে ফিরে আসে, যথাসম্ভব তাড়াতাড়ি এই বিচার করার ব্যবস্থা আমরা করছি। গত সোমবার বিকেলে পরীক্ষা শেষে সিলেটের এমসি কলেজ থেকে বাসায় ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। সেখানে স্থানীয় হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে খাদিজাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে অস্ত্রোপচার হয় খাদিজার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবারও বিক্ষোভে উত্তাল ছিল সিলেট। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে। সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। খাদিজার ওপর বর্বর হামলার প্রতিবাদে গত 2 দিনের মতো বৃহস্পতিবারও ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে শহীদ মিনারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা বদরুলের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। খাদিজা আপু কি হলো, ওনার অবস্থা খুব খারাপ, আমার যে হবে না তা নিয়ে তো আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, তাহলে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন। এ সময় তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও দাবি জানান। বিচারের প্রক্রিয়া আমরা সবসময় দেখি কোনো না কোনো দলের প্রভাব থাকে, অথবা যদি অপরাধী ক্ষমতাশীল হয় আইনের ফাঁকফোকরদের সে বেরিয়ে যায়, এটা যাতে না হয়। যদি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলাটা না হয় তাহলে আমরা পরবর্তীতে
তীব্র আন্দোলন যাপন এই হামলাকারী যাতে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার জন্য আর কেউ যাতে উৎসাহিত না হয়। অন্যদিকে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাদিজার গ্রামের লোকজন সদর উপজেলার সিলেট সুনামগঞ্জ সড়কে 2 কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেন। আমরা সবাই পাচ্ছি, আমরা ওর মতো আর কারো ক্ষতি হতে দেব না। আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যা পৃথিবী দেখবে, সারা বাংলাদেশ দেখবে। এদিকে জেলা প্রশাসকের আশ্বাস এবং পূজার কারণে 17 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে প্রকাশ্যে মানুষ হত্যা শিখিয়েছে বিএনপি। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান তিনি। সে কোপাচ্ছে আর এতগুলি লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কোথাও কিছু ছিল না? তারা কি একচোটে ওই লোকটাকে ধাওয়া দিতে পারতো না? তারা কি ওই মেয়েটাকে রক্ষা করতে পারতো না, যেতে পারতো না? কেন এই মানবিক মূল্যবোধগুলি হারিয়ে গেল? কেন কেউ সেখানে গেল না এই মেয়েটি নার্গিসকে বাঁচাতে? সেটাই আমার প্রশ্ন। বড় বড় পত্রিকা আসছে, অমুক দল করে তমুক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল না বা দল হিসেবে কেউ মারতে যায় নাই। বিএনপির অনেক নেতারা অনেক কথা বলছে। তা আমার প্রশ্ন যে তারা যখন মানুষগুলিকে, জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, সে কথা কি তারা ভুলে যাচ্ছে? আমি যদি বলি যে এইভাবে প্রকাশ্যে মানুষ হত্যা করা, এটা তো এরাই শিখিয়েছে, ওই বিএনপি জামাত এরাই তো শিখিয়েছে, এরাই পথ দেখিয়েছে। এই নৃশংসতা করে করে মানুষের ভিতরে সেই একটা পশুত্বের জন্ম দিয়ে দিয়েছে। আমি শুধু দেশবাসীকে এটুকুই বলতে পারি, কে কোন দল করে সেটা আমি দেখি না, দেখব না। যে অপরাধী সে অপরাধী, অপরাধীর বিচার হবে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সরকারের মদদেই দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ যুবলীগ। খাদিজার উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি। মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শহীদ মিনারের মতো পবিত্র স্থানেও নারীরা ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হয়েছেন। খাদিজাকে গুরুতরভাবে জখমের প্রতিবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গায়শ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ এমন হত্যা নির্যাতন বন্ধ না করলে তাদের মাসুল গুনতে হবে। স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান অবিলম্বে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহীদ মিনার 21 শহীদদের স্মরণে, সেই শহীদ মিনারে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতৃত্বে। অনতিবিলম্বে দোষীদের বিচারের ব্যবস্থা করুন। আজকে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের সোনার সন্তানদের একের পর এক কুকীর্তির দায় কেন আওয়ামী লীগ নেবে না? এইটাই জাতির কাছে আজকে বড় প্রশ্ন। খাদিজা নার্গিসের এই হত্যাকাণ্ড, এইটা যেন কোনো হত্যার মতো হারিয়ে না যায়। প্লিজ স্টপ কিলিং, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে। একদিন না একদিনের মাসুল দিতে হবে। খাদিজার উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলমান আন্দোলনের সংগঠক ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে তার মায়ের মোবাইলে অজ্ঞাত পরিচয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানান ফজিলাতুন্নেসা। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এই আন্দোলনে লিড দিচ্ছি নিঃস্বার্থভাবে, যেখানে আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, কিছু না, শুধুমাত্র একটা মেয়ের কারণে। আজ আমার আম্মুর ফোনে এইভাবে ফোন দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে আমাকে পাবে সেখানে আমাকে এই রুখিয়া খাদিজা আপুর মতো কুপায় মারা হবে। তো আমি তো নিজের নিরাপত্তার সাথে সাথে আমার নিজের ফ্যামিলির নিরাপত্তা নিয়েও খুব দুশ্চিন্তায় আছি। এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। যদি আমাদের কাছে সে অভিযোগ দেয় বা কমপ্লেন করে বা তথ্য দেয়, আমরা ব্যবস্থা নেব। যেহেতু এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে বা আমরা শুনছি, বিষয়টা আমরা গুরুত্বের সাথে দেখব, কারণ এই বিষয়টা তো একটা সেনসিটিভ বিষয়। প্রবাসের সময় আরো থাকছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ গেল রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের শিক্ষার্থীর। সখী বিহবল মা, সর্বোচ্চ শাস্তির দাবি। সব প্রস্তুতি শেষ, শুক্রবার ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ ও স্থানীয় প্রশাসনও।
ব্যুরোর প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেয়া হয়েছে প্রতিমা। বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বসানো হয়েছে দেবীকে এক নজর দেখতে এরই মধ্যে আসতে শুরু করেছেন ভক্তরা। হাজার বছরের চিরায়িত এই উৎসবকে ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আমাদের কাছে কোনো নেগেটিভ সংবাদ নাই, সবাই খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি এবং প্রতিমা তৈরি শেষ পর্যায়ে আছে এবং পূজার ব্যাপারে সবাই যাতে সতর্ক থাকে আমরা এই বিষয়গুলো আমাদের জাতীয় পত্রিকা, স্থানীয় চ্যানেল এইগুলোতেও আমরা প্রচার করছি। পঞ্চমীর ঘট স্থাপনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর দেবী আগমনকে ঘিরে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত পূজা কমিটির আয়োজকরা। চলতি বছর জেলার 9টি উপজেলায় 5 শতাধিক মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যায় পূজা ও অধিবাসের মধ্য দিয়ে আনন্দময়ী দুর্গাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পূজারী ও ভক্তরা। মানব হয়ে দেবতার পূজা করা ভরে দুঃসাধ্য ব্যাপার। তো মা যদি সেই কৃপা করে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে তাহলে আমাদের মঙ্গল এবং জনগণের মঙ্গল, দেশ ও শান্তির মঙ্গল। রাত পোহালেই আগমন ঘটবে দেবী দুর্গার। যশোরে ষষ্ঠী পূজা, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে দেবীকে বরণে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শঙ্খ, ঢোল ও উলুধ্বনি দিয়ে আরাধ্য দুর্গতি নাশিনী দুর্গাকে বরণ করতে প্রস্তুত ময়মনসিংহের ভক্ত অনুরাগীরা। সকল অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠার মাধ্যমে দেবী সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, এমনটাই প্রত্যাশা পূজারীদের। পূজার প্রস্তুতি অনেক সুন্দর, অনেক ভালো। আমরা এখন পূজার জন্য ওয়েট করতেছি। মায়ের কাছে প্রার্থনা থাকবে যেন আগামী সময়গুলো ভালো কাটে। এদিকে মাদারীপুরেও শেষ হয়েছে মণ্ডপগুলোর সাজসজ্জার কাজ। আর পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীদের নেতারা। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছি। আমরা সর্বোপরি আমাদের পূজা সুষ্ঠু সুন্দরভাবে মাদারীপুর পালিত হবে। এছাড়া রংপুর, দিনাজপুর সহ দেশের অন্যান্য জেলাতেও প্রতিমা তৈরি শেষে পৌঁছে দেয়া হচ্ছে মণ্ডপগুলোতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। পবিত্র আশুরার দিন হোসনি দালান ইমামবাড়ার চারপাশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া তাজিয়া মিছিলে ছোড়া, বল্লম সহ কোনো ধরনের ধাতব বস্তু বহন করা যাবে না। তাজিয়া মিছিলে অংশ নিতে ইচ্ছুকদের ইমামবাড়ার ভেতর থেকেই শামিল হতে হবে। বাইরে থেকে কেউ মিছিলের সঙ্গে যুক্ত হতে পারবেন না। বৃহস্পতিবার সকালে হোসনি দালান ইমামবাড়ার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে একথা জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এ সময় তিনি পুরো ইমামবাড়া ঘুরে দেখেন। ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলে পটকা ফোটানো বা আতশবাজি ব্যবহার করা যাবে না। নিরাপত্তার স্বার্থেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অতীতে যে অভিজ্ঞতা, ভুল ত্রুটি, বিচ্যুতি সেগুলো মাথায় রেখে এবং সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবারকার নিরাপত্তা ব্যবস্থা আমরা তৈরি করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী পসিবল অল স্টেপস আমরা নিয়েছি। আমরা এবার শুধু গেটেই আর্চওয়ে দেইনি, 3 স্তরে আমরা তল্লাশি করব। হোলি আর্টিজান আপনারা জানেন আমাদের চোখ খুলে দিয়েছে। সুতরাং এখন আমরা অনেক বেশি বাস্তববাদী। আঞ্চলিক উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ভুটানের নতুন রাষ্ট্রদূত সোনাম টি রাগবাই শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন উন্নত কানেক্টিভিটির। সৌজন্য সাক্ষাতে জলবিদ্যুৎ বিষয়ে সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন শেখ হাসিনা। প্রবাসের সময় আরো থাকছে। ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইতি ও ডমিনিকে এখনো পর্যন্ত 140 জনের মৃত্যু। এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে। ঢাকার 321টি সহ সারা দেশের মারাত্মক ঝুঁকিপূর্ণ 416টি ভবন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের সচিব শাহ মোহাম্মদ কামাল। ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা চিহ্নিত করেছি সিটি কর্পোরেশন এবং রাজুকের সহযোগিতায়। ঢাকা শহরে 321টি, 40টি হলো খুলনাতে, 31টি হলো সিলেটে।
চট্টগ্রামে হলো 24টি, ব্যক্তি মালিকানাধীন আছে 2-1টি সরকারিও আছে। আমরা অনুরোধ করেছি ডিসেম্বরের যে এর মধ্যে যদি তারা অপসারণ করে ফেলে। ওয়াসাকে অনুরোধ করেছি যে পানি বন্ধ রাখার জন্য, বিদ্যুৎ বিভাগকে বলেছি বিদ্যুৎ বন্ধ রাখার জন্য, রিপ্লেস করার জন্য লোকটি যাতে সহযোগিতা পায়, যাতে সে লোনের সহযোগিতা পায়, রাজুকের সহযোগিতা পায়, বিভাগীয় উন্নয়ন সংস্থা আছে তাদের সহযোগিতা পায়, এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করেছি। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম মুন্না নামে রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের মোস্তফা গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহতের মা। 2015 সালে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এবছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল রকিবুল ইসলাম মুন্নার, কিন্তু ছোট ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে ভাইয়ের বন্ধুর ছুরিকাঘাতে জীবন দিতে হলো তাকে। পরিবারের দাবি, গত মঙ্গলবার পূর্ব রাজাবাজার এলাকায় নাজনীন স্কুল অ্যান্ড কলেজে মুন্নার ছোট ভাই রিয়াদের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয় তার বন্ধু আকাশের। এ বিবাদ মেটাতে গিয়েই আকাশের ছুরিকাঘাতে মৃত্যু হয় মুন্নার। আমার একটু গ্যাঞ্জাম নিয়ে নাকি বলে পরে ডাইকে নিয়ে বাসার দিকে মারছে আর কি। পরে আমরা তো শুনে দেখলাম মারা গেছে। খেলার মাঝখান থেকে ব্যাটিং করবো, আমি ব্যাটিং করতে দিব না। আমার এইখানে মাথা ফাটা ফেলছে। আমার মাথা ফাটা ফেলার পরে আমার বাইরে গেছে, আমার বাইরে তারপরে দেওয়া হয়েছে। তারপর আমার বাইরের কিছু না হলে আমার বাইরে পিছন দেয়, আর গ্রুপ নিয়ে আমার বাইরের পিছন দিয়ে কোপ দেয়, আমার বাইরে বাইরে লিখছে। মেন ইয়ে হলো আজমির আহমেদ আকাশ, ঠিক আছে, সহযোগী ছিল প্রায় 20-25 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী মুন্নার মা ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায়। ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। সন্ধ্যাবেলা খালি মাত্র রুমে ভিতরে ঢুকছি আর এই শুনি যে মারামারি হয়েছে, মুন্নারে নিয়ে ইয়াতে গেছে, সমিতে গেছে। তারপরে আবার শুনি ঢাকা মেডিকেল গেছে। যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে আমরা বিচার চাই, তাদের বিচার চাই। কেন এর লেখাপড়া করতো, কোনো আড্ডা কোনো কিছুতে জড়িত না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়ে আমরা দেখতেছি, আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই, তদন্ত চলতেছে আর কি। আমরা আশা করি এটা সুষ্ঠু রেজাল্ট অচিরেই দিতে পারবো। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রচারণায় তেমন জোর না থাকায় আশানুরূপ ভিড় নেই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে। যারা আসছে কাঙ্ক্ষিত কার্ডটি হাতে পেয়ে উচ্ছ্বসিত তারা, তবে ভোগান্তি পোহাতে হচ্ছে ঠিকানা পরিবর্তনকারীদের। এদিকে প্রথম পর্বে বিতরণের অভিজ্ঞতা থেকে পরবর্তী ধাপে এ প্রক্রিয়া আরো সুবিধাজনক করা হবে বলে জানিয়েছেন সিইসি। নেই দীর্ঘক্ষণ অপেক্ষার ঝামেলা কিংবা অযথা ভোগান্তির অভিযোগ। লাইনে দাঁড়িয়ে 10 মিনিটেই হাতে চলে আসছে স্মার্ট কার্ড। বয়স্ক কিংবা শারীরিকভাবে অক্ষমদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। টোকেন পেলাম, টোকেন নিয়ে ওই যে একটা নির্দিষ্ট টেবিলে গেলাম, আমরা সব মিলিয়ে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। সুন্দরভাবে পেয়েছে, কোনো অসুবিধা হয় নাই আমার। আমরা কোনো ঝামেলা ছাড়াই কার্ডটা পেয়ে গেছি, আর স্মার্ট কার্ড পেয়ে আরো স্মার্ট লাগতেছে। তবে গত 1 বছরে যারা এনআইডি সংশোধন করেছেন বিপাকে পড়তে হয়েছে তাদের অনেককেই, যদিও বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। ওনারা বলছে যে আপনারটা পাওয়া যাচ্ছে না, আপনি এখানে এন্ট্রি করে আইডিশ করে চলে যান, দেন নেক্সট ডে আপনাকে ফোন করে জানানো হলে তখন আপনি পাবেন। তো এটা তো আমার জন্য একটা হ্যারাসমেন্ট। যেহেতু একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়ার মধ্যে এটা আছে। আমি আশা করি যে এগুলো যারা এখন কারেক্টেড কার্ডটা পাননি তাদেরটা সার্ভারে কিন্তু কারেকশন হয়ে আছে, সুতরাং অনলাইন সেবা গ্রহণে কোনো প্রবলেম হবে না। এদিকে বিতরণ প্রক্রিয়া পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্ধারিত সময়ে পুরো প্রক্রিয়া শেষ করতে দ্বিতীয় ধাপে কমিয়ে আনা হবে ভোগান্তি। আমাদের যে অভিজ্ঞতা হবে এগুলো আমরা সব ইনকর্পোরেট করে নিচ্ছি অলরেডি। সেগুলি করে আমরা বাকিগুলোরও সময় দিয়ে দেবো, ডেট দিয়ে দিব, পরিষ্কার করে বলে দিব যে অমুক অমুক জায়গায় আপনার নিতে হবে। আমরা খবরের কাগজে দিয়েছি, টেলিভিশনে দিয়েছি, মসজিদে মাইকে বলেছি অলরেডি। এখন আপনারা যেটা বলছেন এলাকায় এলাকায় আলাদা করে মাইক। গত সোমবার ঢাকার উত্তরা ও রমনা থানা এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়ার ভোটারদের কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বারবার সময় বাড়িয়েও কাজ না হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন প্রকল্পে ওভারপাস নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 3টি রেলওয়ে ওভারপাসের কাজ শেষ না হওয়ায় বহু কাঙ্ক্ষিত 4 লেন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মহাসড়ক ব্যবসায়ীরা। প্রকল্প পরিচালক বলছেন, ওভারপাসের কাজ শেষ না করেই আগামী ডিসেম্বরে 4 লেন প্রকল্প সমাপ্ত করা হবে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাব ছিল।
রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মেয়াদ বেড়েছে 4 দফা, খরচ বেড়েছে প্রায় 1700 কোটি টাকার বেশি। 2012 সালের জুলাই মাসের পরিবর্তে অবশেষে চলতি বছরের জুলাইয়ে খুলে দেওয়া হয়েছে মহাসড়ক। 4 লেনের এই প্রকল্পের ফলে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখন সময় লাগার কথা 4.5 ঘন্টা। পুরো মহাসড়কে যানবাহন নির্দিষ্ট গতিতে এগিয়ে গেলেও কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামে নির্মাণাধীন 3টি ওভারপাসের যানজটে দুর্ভোগে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। 2.5 বছরের প্রকল্পে সময় লেগেছে 6 বছরের বেশি। এই সময়টায় মানুষের ভোগান্তি আর দুর্ভোগের পাশাপাশি গাণিতিক হারে বেড়েছে প্রকল্পের ব্যয়। তারপরও 192 কিলোমিটার এই 4 লেনের সড়ক থেকে এখন যখন সুফল পাওয়ার কথা, সেখানে গলার কাটা হয়ে আছে এই ফেনী রেল ওভারপাসের মতো 3টি ওভারপাস। যে 3টি ওভারপাসে নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়, এখানে এসে যানবাহনের গতি শুধু কমে যাচ্ছে না, একই সঙ্গে অনিশ্চয়তা তৈরি হয়েছে কাজ শেষ হওয়া নিয়েও। এখন তো ট্রেনের জন্য থামে রয়েছি, যখন আমরা ওভারপাসে চলে যাব তখন তো ট্রেনের জন্য থামে থাকতে হবে না। ডবল রোড থেকে সিঙ্গেল রোড হয়ে গেছে গা। ওভারব্রিজটা চালু করলে তো দাম আর থাকে না। 5 দিনে 7 দিন লাগতো, চিন্তা কম হচ্ছে, আপনার টিপ মারতে পারছি না আমরা। ওভারপাস নির্মাণের কাজে গাফিলতির কথা স্বীকার করে প্রকল্প পরিচালকও বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি বাতিল করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অ্যাপ্রুভ টাইম আমরা দিয়েছিলাম 30শে জুন পর্যন্ত। তারপরেও মৌখিকভাবে আমরা আরো 2-2.5 মাস ওয়েট করছি। না পারলে এইভাবে ফেলে রেখে মানুষের ভোগান্তি তো আর দীর্ঘস্থায়ী করা যায় না, তাদেরকে পেনাল্টি করে বিদায় করে দিই। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল সড়ক এবং ওভারপাসের ব্যাপারে আগে থেকেই ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হয়নি বলেই মহাসড়কের কাজ শেষ হলেও ওভারপাসের কাজ সমাপ্ত করা যায়নি। এই প্রজেক্টের মধ্যে অনেক এলোমেলো সিদ্ধান্ত ছিল, অনেক রকমের গন্ডগোল ছিল, যেই কারণেই কিন্তু সার্বিকভাবে যাত্রীরা এখন যে ফুল লেনিং এর উপযোগিতা ছিল সেটা কিন্তু অন্তত এইসব জায়গাগুলিতে পাচ্ছেন, একটা বটলনেকের সৃষ্টি হচ্ছে। এই প্রকল্পে সময়ক্ষেপণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে 1143 কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে। এখন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হলে অর্ধসমাপ্ত এই ওভারপাসগুলোর কাজ কখন কিভাবে শেষ করা হবে সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। উপকূলীয় এলাকায় ব্যাপক ইলিশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বেড়েছে জলদস্যুদের উপদ্রব। অপহরণ আর মুক্তিপণ আতঙ্কে দিন কাটাচ্ছে ভোলার মনপুরার ইলিশ শিকারীরা। সম্প্রতি দস্যুদের গুলিতে মারা গেছেন 2 জেলে, 25 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরো শতাধিক। আদায় করা হয়েছে কোটি টাকার মুক্তিপণ। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি জলদস্যুদের নিয়ন্ত্রণে অভিযান চলছে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাল ফেললেই মেঘনা নদীতে ইলিশ মিললেও মনপুরার ঢালচর থেকে হাতিয়ার নিঝুম দ্বীপ পর্যন্ত মেঘনায় জাল ফেলার সাহস পাচ্ছেন না জেলেরা। চাঁদা ও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে হাতিয়া অঞ্চলের জলদস্যু আলাউদ্দিন, নাজিম, কৃষ্ণা ও রুবেল বাহিনী গত 2 মাসে কমপক্ষে 40 বার হামলা ও লুটপাট চালিয়েছে। হামলাকারীদের গুলিতে মনপুরার 2 জেলে মহসিন ও কালাম মাঝি মারা গেছে। গুলিবিদ্ধ হয়ে বরিশাল হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে আরো 6 জন। এতে আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্যে আছে জেলে ও ব্যবসায়ীরা। ডাকাতের ভয়ে আমরা রাত্রের বেলা কোনো বাস করতে জানি, নদীতে অনেক ভয়ঙ্কর বিষয় নিয়ে নদীর কুলিগুলি থাকি। আমাকে 3 জন লয়ে গেছে, নিয়ে 1.5 লাখ টাকা দিতে হয়েছে। জলদস্যু বাহিনী হচ্ছে আলাউদ্দিন বাহিনী, কৃষ্ণ বাহিনী, রুবেল বাহিনী এবং নাজিমুল্লাহ বাহিনী। তাদের একটা চক্র, হাতিয়ার বিশাল একটা চক্র এর সাথে জড়িত আছে। জলদস্যুদের কারণে জেলেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে জানিয়ে এ জনপ্রতিনিধি ডাকাতের কবল থেকে জেলেদের রক্ষার দাবি জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখানে জেলেদেরকে রক্ষার স্বার্থে এবং ডাকাত নিধনের স্বার্থে এখানে কিছু স্প্রেড বোর্ড দেওয়া হোক। তারপরে আপনার থানা, ফাঁড়ি থানা যেগুলি জনবল আরো দরকার। ডাকাত নিয়ন্ত্রণ করে ইলিশ ধরার পরিবেশ সৃষ্টি করতে দিনরাত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। আশা করি আমাদের এই অভিযান অব্যাহত থাকলে ডাকাতের উপদ্রব অবশ্যই কমে যাবে এবং আমরা এতে শতভাগ সফল হব। আর জলদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা উল্লেখ করে অভিযান জোরালো করার কথা জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। আগে অভিযান করেছি, সামনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা জলদস্যুদের ব্যাপারে জিরো টলারেন্স। জলদস্যুদের কাছ থেকে অপহৃত 13 জেলেকে জীবিত উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আর কোস্টগার্ড অস্ত্রসহ গ্রেফতার করে আইনের আওতায় এনেছে 8 জলদস্যুকে। সময় সংবাদ, ভোলা।
সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি মুসাকে গ্রেপ্তারে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার ইকবাল বাহার। মুসা স্বপ্রণোদিত হয়ে অথবা কারো নির্দেশে বা কারো হয়ে এই কাজটি করেছে কিনা, এটির জন্য আসলে মুসাকে গ্রেপ্তার করা, পাওয়া এবং তার থেকে তথ্য সংগ্রহ এটি খুবই জরুরি। যদি কেউ মুসার সংবাদ দিতে পারে, মুসাকে গ্রেপ্তারে সহায়তা করতে পারে, তার জন্য আমরা একটি পুরস্কার ঘোষণা করছি, এটি ৫ লক্ষ টাকা। বিপুল সংখ্যক জাল সনদ এবং সনদ তৈরি সরঞ্জাম সহ ২ জনকে আটক করেছে র্যাব ৩। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুরের বোর্ড বাজার থেকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিজ কার্যালয়ে রাতে ব্রিফিং করে তথ্য জানান র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার। অভিযানে বিপুল সংখ্যক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভুয়া সনদ সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে জানা যায় জঙ্গি তৎপরতায় জড়িত ব্যক্তিরা এই জাল সনদ সহকারে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে তারা নিজেদের প্লেসমেন্ট করার চেষ্টা করছে। আমরা তথ্য পাই, তো তার পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আমরা বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট সহ ২ জনকে ধরতে সক্ষম হই। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকার কিছু লোক। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার দাবিতে নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওয়াজউদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫ জন আহত হন। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজারের প্রবাসীদের উদ্যোগে সাবেক কৃষক লীগ নেতা আব্দুল জব্বারের স্মরণ সভা হয়েছে। বুধবার আবুধাবিতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের সংগঠনের আহ্বায়ক শাহেদ আহমদ নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার। মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও মরহুমের পুত্র টেলিকনফারেন্সে সভার আলোচনায় যোগ দেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হাজারো ভক্ত পূজারীর আনাগোনায় জমে উঠেছে পশ্চিমবঙ্গের কলকাতার পূজা মণ্ডপগুলো। পঞ্চমীর সন্ধ্যা থেকেই মণ্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। মধ্য কলকাতার কদমতলার একটি মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে পূজার উদ্বোধন করেন মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী আমিষা পাটেল। পাশাপাশি টালিগঞ্জে সেলিব্রিটিরাও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। বীরভূমের রামপুরহাটে পূজা মণ্ডপের উদ্বোধন করেন প্রখ্যাত অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য সন্ধ্যা রায়। এদিকে কলকাতার উপকণ্ঠ রাজারহাটের একটি মণ্ডপে বরফের প্রতিমা তৈরি করা হয়েছে। বরফের এই দুর্গাকে দেখতে এরই মধ্যে মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা। হাইতি, কিউবা, ডমিনিক প্রজাতন্ত্র ও বাহামা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর এবার ঘূর্ণিঝড় ম্যাথিউ প্রবল গতিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১২৫ মাইল বেগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাউথ ক্যারোলাইনার পাশাপাশি জর্জিয়ার ১৩টি কাউন্টিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ম্যাথিউর আঘাত ও প্রভাবে হাইতিতে অন্তত ১৩৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ডমিনিক প্রজাতন্ত্রেও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার ৪ মাত্রার হারিকেনটি হাইতির পশ্চিমাঞ্চল অতিক্রম করে কিউবার পূর্বাঞ্চলে আঘাত হানে। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর।
3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ঘরের মাঠে টানা 6 সিরিজ জয় কিংবা ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 ম্যাচে 3টিতে জয় পেলেও নিজেদের ফেভারিট ভাবছে না বাংলাদেশ, বরং ইংলিশ অলরাউন্ডারদের সমীহ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা টাইগার অধিনায়ক মাশরাফির। অন্যদিকে কন্ডিশন ও উইকেট চ্যালেঞ্জিং বলেই স্বাগতিকদের এগিয়ে রাখছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। গেল বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটে রচিত হয় অবিস্মরণীয় লোকগাথা। প্রতিপক্ষ ইংল্যান্ড মানেই যেন টাইগারদের উৎসবের উপলক্ষ। 1.5 বছর পর আবারও ক্রিকেটের কুলিন দেশটির মুখোমুখি মাশরাফির দল। গেল 2 বছর বাঘের ডেরায় এসে সিরিজ জিতে ফিরতে পারেনি বিশ্বের কোনো দলই। তারপরও অবশ্য ফেভারিট তকমা যোগ করে বাড়তি চাপ নিতে চান না মাশরাফি। ফেভারিট বলা খুব কঠিন। আমি মনে করি যে ভালো কম্পিটিশন হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত। শক্তি জায়গাগুলো চিন্তা করছি যে আমরা কোথায় কি করলে ভালো হবে। তো খারাপ দিন ভালো দিন আসতে পারে, কিন্তু আমরা পজিটিভলি ভাবছি। ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে মাঠে অনুশীলনের সুযোগ না হলেও ইনডোরে ব্যাটে ধার দিয়েছেন মুশফিক সাব্বিররা। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির সুবাদে একাদশে ফিরছেন ইমরুল। দারুণ এক মাইলফলক স্পর্শের অপেক্ষায় তামিম। আর 69 রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পূর্ণ করবেন 5000 রান। নিজ দলের প্রতি আছে পূর্ণ আস্থা। টাইগার দলপতিকে ভাবাচ্ছে প্রতিপক্ষের অলরাউন্ডাররা। রিসেন্ট ফর্মের দিকে তাকান, আমি মনে করি ওয়ানডের ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমরা এখন খেলতে যাচ্ছি। 8, 9, 10 এরাও খুব ভালো ব্যাটিং করে। ব্যাটিং স্ট্রেংথ অবভিয়াসলি, বোলিংও ভালো, ব্যাটিং স্ট্রেংথ অনেক ভালো। বাংলাদেশে পা রাখার পর থেকে ইংল্যান্ডের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে কন্ডিশন। তবে প্রস্তুতি ম্যাচে 300-র বেশি রান তাড়া করে সেই লড়াইয়ে অনেকটাই জিতেছে ইংলিশরা। মুখে না বললেও টাইগারদের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারের হতাশা মুছে ফেলতে চাইছেন ইংলিশ অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে গেল 2 বিশ্বকাপে হারলেও তা এখন অতীত। আমাদের দলটা দারুণ, হোম কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত, তাই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জেরই হবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া না পারলেও বাংলাদেশের সামনে সুযোগ টানা 7ম হোম সিরিজ জয়ের। মাঠ ও মাঠের বাইরে নানা কারণে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে উত্তেজনার রেণু ছড়িয়ে প্রতিশ্রুতি মিলছে আগুনের লড়াইয়ের। তবে বাঘসিংহের এই লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট প্রত্যাশীদের মাঝে কাজ করছে ব্যাপক উন্মাদনা। শুক্রবার দুপুর 2:30টায় ম্যাচ শুরু হবার কথা থাকলেও রাত থেকেই মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে ভিড় করতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের। এবারের সিরিজের টিকিট সহজ.com নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়ার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণে দর্শকরা সেই টিকিট সহজভাবে কিনতে পারছেন না। তার উপর চাহিদার তুলনায় সেখানে টিকিটের পরিমাণও কম হওয়ায় দর্শকদের রয়েছে নানা অভিযোগ। বিসিবি কিছু টিকিট স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথ থেকে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ম্যাচের আগের রাতেই সেখানে নেমেছে প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। পাশাপাশি অনিয়মের নানা অভিযোগও ছিল তাদের কণ্ঠে। বাংলাদেশে খেলা দেখার জন্য মূলত আসছি, যেহেতু আমি বাংলাদেশি আমার ফ্যান, সো আমি সারা রাত কষ্ট করে হলে একটা টিকিট আমি চাই। খেলা হইলেই সবসময় আসি, কিন্তু টিকিটের যে সমস্যা, এই টিকিটের সমস্যার জন্য লাইনে এত কষ্ট করে সারা রাত দাঁড়ায় থাকতে হচ্ছে। কারণ সকালে টিকিট যে শিওর পাবো কিনা তাও তো ঠিক জানি না। অনেক কষ্ট করে আবার এখানে দাঁড়াইছি, কিন্তু এখন পর্যন্ত ধাক্কা খাইতে খাইতে বুকের হাড় ডিউটি ব্যথা করতেছে। বিকালবেলা এসে কিন্তু লাইন ধরছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত আমরা টিকিট পাবো কিনা ওই কোনো সম্ভাবনা নেই। অলরেডি কিন্তু 5-6 হাজার মানুষ হয়ে গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজার অবস্থা এখনো সংকটাপন্ন। হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল সিলেট, সড়ক অবরোধ। খাদিজার উপর হামলাকারী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধ, সংসদে বললেন প্রধানমন্ত্রী। খাদিজার উপর হামলার ঘটনায় রাজধানীতে বিএনপির মানববন্ধন। সরকারের মদদেই দেশজুড়ে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ, মন্তব্য নেতাদের। দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ, মণ্ডপে মণ্ডপে নান্দনিকতা। ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবং শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা, রাত থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।